সপ্তাহ জুড়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা, ব্রাজিল, এমনকি আমাদের সোনার বাংলাদেশও মাঠে নেমেছিল। সপ্তাহ জুড়ে মাঠের আনাচে কানাচে ঘটে গেছে যত ঘটনা, আকাশে বাতাসে ঘটে গেছে যত রটনা, সব কিছুর পাঁচমিশালি এক জায়গায় আপনাদের সামনে 24/7 ফুটবলের দ্বিতীয় এপিসোড। প্রথমেই কথা বলতে চাইবো ব্রাজিল ম্যাচটা নিয়ে। ব্রাজিল তাদের ঘরের মাটিতেই কিন্তু উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্রটা করেছে আসলে, যা তাদেরকে 4 নাম্বার থেকে পয়েন্টস টেবিলের 5 নম্বর অবস্থানে কিন্তু ধাক্কা দিয়ে দিয়েছে। যদিও 5 নম্বর অবস্থানে তারা রয়েছে, যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল যে আর্জেন্টিনার যে প্রবল প্রতিপক্ষ ব্রাজিল, তারা সরাসরি ফুটবল যে বিশ্বকাপ সেখানে কোয়ালিফাই করতে পারবে কিনা। হ্যাঁ পারবে, তবে যে মানের যে ব্র্যান্ডের ফুটবলটা আসলে ব্রাজিল খেলছে এই মুহূর্তে সেটা একটু বেশি কনসার্নিং, কারণ ব্রাজিল দলে আসলে তারকার যে অভাব সেটি কিন্তু নেই। সাভিনো, তিনি ম্যানচেস্টার সিটিতে দারুণ খেলছেন। ব্রাজিলের যে মেইন ম্যান বর্তমানে বলা চলে রাফিনাকে, তার উপরে আসলে ব্রাজিল দলটা অনেক বেশি এখন নির্ভর করছে। তিনিও কিন্তু বার্সেলোনার মেইন ম্যান এবং রিয়াল মাদ্রিদের হয়ে চমৎকার পারফর্ম করছেন। ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে তার যে নামটা ব্যালন ডি'অরের মঞ্চে আসলে ওই যে বিতর্কটা হয়েছে তা থেকেই বোঝা যায় কোন মাপের খেলা তিনি আসলে খেলে এসেছেন। কিন্তু ব্রাজিলের যে দলটা, ব্রাজিলের যে জার্সিটায় পড়লে কিন্তু ভিনিসিয়াসের কোথাও না কোথাও যে যেন একটু সমস্যা আসলে হয়েই যায়। যেমনটা আমরা দেখতে পেয়েছি ওভার দ্য ইয়ার্স, মাত্র 5টা গোল কিন্তু বিগত 5 বছরে ভিনিসিয়াসের পা থেকে ব্রাজিল পেয়েছে। সুতরাং এই জায়গাটা একটু কনসার্নিং। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বছর আর ব্রাজিল কোনো ম্যাচ খেলবে না। তাদের পরবর্তী ম্যাচ আগামী বছরের মার্চ মাসে, যেখান থেকে আসলে বিশ্বকাপের আর প্রায় একটি বছরই হয়তো বাকি থাকবে। এবং সেই জায়গায় বিশ্বকাপের মূল যে প্রিপারেশন, শেষ বছরের শেষ সময়ের প্রিপারেশন, সেটি কিন্তু ওই সময় ব্রাজিলকে নিতে হবে। এবং এর পরবর্তীতে আমরা আসলে দ্বিতীয় যে পর্ব সেটি হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলতে চাইবো। আর্জেন্টিনা তারা জিতে গিয়েছে কিন্তু পেরুর বিপক্ষে 1-0 গোলে। লিওনেল মেসি চমৎকার একটি অ্যাসিস্ট, সেখান থেকে লাউতারো মার্টিনেজের অ্যাক্রোব্যাটিক একটা গোল। সব কিছু মিলিয়ে আর্জেন্টিনা কিন্তু যে একটা ফ্লো তারা হারিয়েছিল, সেই ফ্লোটা কিন্তু তারা আবার খুঁজে পাওয়ার দ্বার প্রান্তেই রয়েছে। এবং এই যে 4-0, 5-0 গোল কিংবা 3-0, 2-0 গোলের জয় ব্যতি রেখেই একটা চিন্তার ভাঁজ কিন্তু আর্জেন্টিনার জাল বিসেলেস্তে ভক্ত সমর্থক রয়েছেন, তাদের কপালে পড়ে যাচ্ছিল যে আর্জেন্টিনা আসলে কনভিনসিংলি জিততে পারছে না। বাট উইন ইজ ইম্পর্টেন্ট, জেতাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে স্বল্প মার্জিনে হলেও যে জয়ের ধারায় থাকাটাই কিন্তু আর্জেন্টিনাকে বিশ্বকাপে যাওয়ার পরেও অন্ততপক্ষে সেই কনফিডেন্সটা যোগাবে। সুতরাং ম্যাচ না হেরে ম্যাচটা জিততে হবে এবং স্ক্যালিনির উপরে আসলে ভরসাটা রাখা উচিত, কারণ তিনি বলেছেন যে কোপা আমেরিকা থেকে যারা জিতিয়েছে কোপা আমেরিকা আর্জেন্টিনাকে, তাদের প্রতি আসলে একটা সম্মান দেখিয়েই তাদেরকে এখনো পর্যন্ত এই বছর পর্যন্ত তাদেরকে দলে রাখা হয়েছে, স্কোয়াডে রাখা হয়েছে। এবং 2025 সালের শুরুতে আর্জেন্টিনা যে ম্যাচগুলো খেলবে সেখান থেকেই মূলত 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার যে প্রস্তুতি সেটা শুরু হবে। সুতরাং আর্জেন্টাইন যে ভক্ত যারা রয়েছেন তাদের ওইভাবে আসলে চিন্তা করার কিছুই নেই। এবারে আমরা আসলে একটু আসবো চিন্তার কথা থেকে, চিন্তার বাইরে আমরা আসলে বাংলাদেশি যারা রয়েছে, বাংলাদেশের ফুটবল নিয়ে একটু কথা বলতে হবে। বাংলাদেশের ফুটবল 3 নম্বর আমাদের আলোচনার বিষয়। আমরা দেখতে পাচ্ছি পিয়াস আহমেদ, নোভাকে, রাকিবকে, তপু বর্মনকে বাংলাদেশ কিন্তু মালদ্বীপকে ঘরের মাটিতে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে এবং চমৎকার 2টি গোল করেছে। প্রথমটা মুজিবুর রহমান জনি এবং তার পরবর্তীতে কিন্তু পাপন সিং, দুজনের পা থেকে চমৎকার 2টি গোল এসেছে। মালদ্বীপকে বাংলাদেশ 2-1 গোলে পিছিয়ে পড়ে 1-0 পিছিয়ে পড়ে তারা হারিয়ে দিয়েছে। এবং যে গোল আসলে আমরা অনেক সময় অনেক কথা বলেছি, আমাদের একটি প্রতিবেদন অনফিল্ডের পর্দা আপনারা দেখেছেন যে বাংলাদেশ আসলে গোল কম কেন পাচ্ছে বিষয়ে চমৎকারভাবে আমরা আসলে দেখানোর চেষ্টা করেছি যে বাংলাদেশ কেন গোলটা আসলে পাচ্ছে না। তো সেই বিষয়গুলো নিয়ে কাজ আসলে যদি করা হয় তাহলে কিন্তু বাংলাদেশের যে গোল স্কোরিং গোল খরা সেটা আসলে মানে কেটে যাবে বলে আমাদের বিশ্বাস। Power, চুমুকে অ্যাকশন। বেশি বাংলাদেশি যারা স্ট্রাইকার রয়েছেন তারা যদি ক্লিনিক্যাল ফিনিশিং, মাথা ঠান্ডা করে ফিনিশিং পজিশনের যে দিকটা, পিচকে স্ক্যান করে খেলা, এই যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেই দিকে যদি মনোযোগটা রাখেন, সেদিকে যদি বিষয়টাকে খেয়াল রাখেন, তাহলে কিন্তু রাকিব বা মোরসালিন কিংবা স্ট্রাইকার নোভা বা যারা রয়েছেন শাহরিয়ার এবং সকলের পা থেকে আমরা বেশি গোল কিন্তু আসলে দেখতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং 4 নম্বরে গোলের কথা যখনই আসছে, গোলের কথা আসার পরপরই একজনের নাম কিন্তু চলে আসবে, সেই মানুষটা হচ্ছে মেসি। তবে মেসির যে বিষয়টি নিয়ে এখন আমরা কথা
কথা বলবো সেটি কিন্তু তার গোল স্কোরিং এর বিষয়টি না, সেটি হচ্ছে তার অ্যাসিস্টের বিষয়টি। আমরা জানি ইতিহাসে, ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট প্রদানকারী খেলোয়াড় হচ্ছে লিওনেল মেসি, দ্যার ইজ নো ডাউট। কিন্তু এতদিন পর্যন্ত তিনি সবচেয়ে বেশি ইন্টারন্যাশনালি আসলে ছিলেন না, ইন্টারন্যাশনাল ফুটবলে তার আসলে এতদিন ছিল না, রেকর্ডটা ব্রেক করা হয়নি, বাট রেকর্ডটাকে ম্যাচ করা হয়েছে ডোনোভান, তার সাথে কিন্তু সমান 58টি অ্যাসিস্ট করে ইন্টারন্যাশনাল পর্যায়ে। মেসি এখন ইন্টারন্যাশনাল ফুটবলেরও, জাতীয় দলের হয়েও সর্বোচ্চ অ্যাসিস্টকারী ফুটবলার। এবং তারপরের নামটা আশ্চর্যজনকভাবে হচ্ছে নেইমার রয়েছেন, তারপরে পুসকাস রয়েছেন, এই যে ডি ব্রুইনাকে দেখতে পাচ্ছি, সানচেজ আছেন, ওজিল আছেন, বেকহাম, রোনালদো এবং সবশেষ আছেন হ্যাজার্ড টপ 10-এ, এই মানুষগুলাই রয়েছেন। নেইমার একটু আফসোসের কথা আসলে বলতে হয় ব্রাজিল ভক্ত যারা রয়েছেন তাদের জন্য, যদি আসলে আরেকটা বিষয় নিয়ে আসলে কথা বলা প্রয়োজন। যারা লাতিন আমেরিকার ফুটবলে থাকেন, লাতিন আমেরিকার যারা ফুটবলার রয়েছেন, গোল করা কিন্তু আসলে তাদের জন্য খুব একটা সহজ কোনো কাজ নয়, এটা আমরা অনেকে বুঝতে পারি না। বাট মেসি, নেইমার, এই যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু এক্সট্রা অর্ডিনারি, এই এক্সট্রা অর্ডিনারি লেভেলের ফুটবলটা খেলেছেন তারা, এই কারণেই কিন্তু আসলে তারা আসলে এত পরিমাণ গোল স্কোরিং করতে পেরেছেন। লাতিন আমেরিকার যে বিষয়টা, গোল করাটা কতটা কঠিন সেটা আমরা কয়েকটা স্ট্যাট দেখলে বুঝতে পারি। ইন্টারন্যাশনাল ফুটবলে, ক্লাব ফুটবলে এই মুহূর্তে খুব ভালো করছেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু ব্রাজিলের জার্সিতে তার গোল 5 বছরে মাত্র 5টা। রোনালদোর কথা আপনারা ধরেন, রোনালদোর এই যে লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে গোল স্কোরিং রেশিও বা গোল স্কোরিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু মেজারেবল। সুতরাং সব কিছু মিলে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এবং ব্রাজিলের হয়ে নেইমার, তারা যেভাবে আসলে খেলেছেন, দে আর গড গিফটেড বলে আসলে তাদের যে পরিশ্রমটাকে সেটাকে আসলে একটু খাটো করে দেখা হয়। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাদেরকে যথেষ্ট আমাদের অ্যাকনলেজ করা প্রয়োজন। নেইমার একটা আফসোসের নাম এবং নিজের পটেনশিয়ালকে আসলে যে মিট না করতে পারার একটা হতাশা, হয়তো নেইমারকে আরও অনেকটা কাল, নেইমারকে যেমন পুকুরে করে খাবে ঠিক তেমনিভাবে নেইমারের যারা ভক্ত সমর্থক রয়েছেন, ব্রাজিলিয়ান যারা রয়েছেন, তাদেরও আসলে ভাবেই এটা আফসোসের কারণ হয়ে থাকবে। এবং সবশেষ যে বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলতে চাইবো, এই নেইমারের যে গুরু বর্তমানে ডরিভাল জুনিয়র, তাকে নিয়ে আসলে আমরা কথা বলতে চাইবো। তার ভবিষ্যৎটা আসলে কি হবে ব্রাজিল জাতীয় দলে, সেটা নিয়ে আসলে কথা বলা প্রয়োজন এই কারণে, কারণ ব্রাজিল বর্তমান সময়ে যে গেমটা খেলছে সেই গেমটা আসলে ব্রাজিলের যে ব্র্যান্ড অফ ফুটবল সেটার সাথে আসলে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না। এবং এই কারণেই ব্রাজিলের যে বিশ্বকাপের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে কিন্তু এটা আসলে একটা হুমকির মধ্যে ফেলে দেয়। হুমকির মধ্যে কেন ফেলে দেয়? কারণ আপনারা বর্তমানে ব্রাজিল যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে, সেই ব্র্যান্ড অফ ফুটবলে দেখবেন যে বর্তমানে রাফিনার উপরে খুব বেশি ডিপেন্ডেন্ট, ভিনিসিয়াসকে ওইভাবে ইউটিলাইজ করা হচ্ছে না, যাচ্ছে না। আসলে ব্রাজিলে যারা টপ পারফর্মার, সেই পারফর্মারগুলো অনেক সময় অবহেলিত থেকে যাচ্ছে, এবং যারা আন্ডার পারফর্ম করছেন তারা অনেক সময় লাইমলাইটে চলে আসেন, সুযোগটা বেশি পাচ্ছেন তারা। এবং ইনগেম ট্যাকটিক্স, সাবস্টিটিউশন এবং ম্যাচের টেম্পোর সাথে নিজের যে অ্যানালিটিক্যাল পাওয়ারটা ব্যবহার করে যে ট্যাকটিক্সে পরিবর্তন নিয়ে আসে, সেটা আসলে ডরিভাল জুনিয়র একটু কম পারছেন বলে, একটু শর্টেজ থেকে যাচ্ছে বলেই আসলে মনেটা হচ্ছে। গত ম্যাচে যেমনটা আপনারা দেখেছেন, তিনি অনেকগুলো উইঙ্গার নামিয়ে দিয়েছেন, কিন্তু তাদেরকে বল সাপ্লাই দেওয়ার জন্য আসলে ওইভাবে কিন্তু প্লেয়ার ছিল না। এই কারণেই আসলে যেহেতু এই বছরে আর কোনো ম্যাচ ব্রাজিল খেলবে না, পরবর্তী বছর আর্জেন্টিনার বিপক্ষে খেলবে, কলম্বিয়ার বিপক্ষে খেলবে, এবং তার পরবর্তীতে বিশ্বকাপ থেকে মাত্র একটা বছর কিন্তু দূরে থাকবে। সুতরাং সবকিছু মিলিয়ে ব্রাজিল দলটাকে গুছিয়ে নেওয়ার এখনই কিন্তু সময়। এখনই যদি কোচ চেঞ্জ করতেই হয় এখনই করতে হবে, কারণ একটা বছর কিন্তু খুব বেশি সময় না বিশ্বকাপের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। নতুন কোচকে আসলে সময়টা দিতে হবে। তাই ডরিভালকে যদি রাখতে হয়, ডরিভালের নিজেকে চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ যদি ব্রাজিলের যারা ফুটবল ফেডারেশন তারা যদি চিন্তা করে যে না, ডরিভাল থেকে মুভ অন করে আমরা পরবর্তী কোচের দিকে যাব, তাহলে দিস ইজ দ্য টাইম। সুতরাং এই ছিল এই সপ্তাহে আমাদের কাছে খবর। এই সপ্তাহের সেরা 5 খবর কিন্তু এইগুলোই ছিল। এবং আপনারা কি মনে করছেন কমেন্ট বক্সে মন্তব্য মতামত লিখে জানাবেন। প্রশ্ন থাকলে সেগুলোও করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তরও কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো এপিসোডে। পরবর্তী এপিসোডে এই সাথে থাকবে প্রশ্ন উত্তর পর্ব। এই ছিল এই সপ্তাহে, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।